নমস্কার বিধুবাবু। আরে পঙ্কজ বাবু, আসুন আসুন, বসুন বসুন বসুন। ধন্যবাদ। শুনেছেন তো, আমি সুকুমারকে গ্রেপ্তার করেছি। ওই হচ্ছে আসল অপরাধী। তাই? হ্যাঁ, আমি অবশ্য জানতাম আগে, শুধু একটু লেজে খেলাচ্ছিলাম আর কি। বলেন কি? তা আপনি হঠাৎ কি মনে করে? না, তেমন কিছু মনে করে নয়। ওই শুনলাম যে একটা নাকি নতুন উইল পাওয়া গেছে, ভাবলাম দেখে আসি। নিন দেখুন। হ্যাঁ। তবে হ্যাঁ, খুব সাবধান, ছিঁড়ে ছিঁড়ে ফেলবেন না যেন। না। সুকুমারের বিরুদ্ধে এটাই কিন্তু একমাত্র বড় প্রমাণ। ধরুন, করালি বাবুকে খুন করে উইলটা ওর ঘর থেকে নিয়ে এসে সুকুমার নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। তাই নাকি? হ্যাঁ, কোথায় রেখেছিল জানেন? না। ওই যে ওর ঘরে 3টে বড় বড় ট্রাঙ্ক আছে না, একটার পর একটা রাখা, সব থেকে নিচের ট্রাঙ্কটার তলায়। সবই মিলে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, সুকুমার বাবু এই উইলটা ছিঁড়ে ফেললেন না কেন? আরে ওর মাথায় সে বুদ্ধি থাকলে তো ছিঁড়ে ফেলবে। ও তো ভেবেছিল ওর ঘর আমরা সার্চই করবো না। ও, তা সুকুমার বাবু কি বললেন? কি আর বলবে, সবাই যা বলে, মানে যেন বিশ্বাসই করতে পারছে না। এরা একটা মুখ করে খালি বলছে আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার। অদ্য ইংরাজির 1970 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর তারিখে আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টাকা আমার কনিষ্ঠ ভাগিনেয় শ্রীমান ফণীভূষণ পাইবে। পূর্বে যে সকল উইল করিয়াছিলাম তাহা অত্র দ্বারা নাকচ করা হইল। স্বাক্ষর শ্রী করালীচরণ বসু। এ কি বিধুবাবু, তো আশ্চর্য ব্যাপার, এই উইল তো আপনি আগে লক্ষ্য করেননি? কেন, কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে মানে, এই তো সাক্ষীর তলায় কোনো সই নেই কারো। ওই দেখি। দেখুন কি আশ্চর্য। ওমা, তাই তো। চুপ। এই কে? এসো, এসো এদিকে এসো। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে শোনা হচ্ছিল সব কথা। এই ইন্সপেক্টর, একে ধরে রাখো, ছাড়বে না, একদম ছাড়বে না, আগে একদম কথা বলতে দেবে না। এই চুপ চুপ। বিধুবাবু, আপনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা ওয়ারেন্ট নিয়ে আসুন, তাতে কোনো আসামির নাম লিখবেন না, ঠিক আছে? ওটা আমরা পরে বসিয়ে নেব। ততক্ষণ এই লোকটাকে একটু ল্যাজে খেলা। এসো আজ। না দাদা, আমি 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 কিছু বুঝতে পারছি না তো। আহা, আপনার তো এখন বোঝার দরকার নেই, আপনি আগে ওই ওয়ারেন্টটা আনান না। এসো। আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। মাখনলা, স্যার আমি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করে। আমি যা যা জিজ্ঞেস করবো সোজা সুজি উত্তর দেবে। একটা বাজে কথা বলেছে কি সোজা লকা। বিশ্বাস বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস কেন করুন। না? বিশ্বাস করুন। এই যে মাখনলাল, তুমি ফণীভূষণকে কবে ক্লোরোফর্ম এনে দিয়েছিলে? আমি কিছু জানি না। আবার মিথ্যা কথা। আমি কিন্তু তোমার নামে ওয়ারেন্ট ইস্যু করবো, সত্যি কথা বলো। তো ভাই আপনাদের, আমি এসবের মধ্যে নেই। খালি ফণি বলেছিল যে ওর রোজ রাত্রে ঘুম হয় না, সেই জন্য যদি 1 মোটা করে ক্লোরোফর্ম খায় তাহলে ঘুম হবে, তাই। সত্যি বলছো? একদম সত্যি বলছি। বিধুবাবু, একে ছেড়ে দিন। এসবের মানে কি হচ্ছে ব্যোমকেশ বাবু? মানে আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। ওয়ারেন্ট এনেছেন? কেন, ওয়ারেন্ট তো আনতে চলে গেছে, কিন্তু কাজ জন্য ওয়ারেন্ট। করালি বাবুকে যে খুন করেছে তার জন্য। দেখুন ব্যোমকেশ বাবু, এটা কিন্তু ঠাট্টার সময় নয়। কমিশনার সাহেব আপনাকে একটু ইয়ে করেন বলে, না না, ইয়ে করেন মানেটা কি? না, মানে একটু স্নেহ করেন বলে আপনি আমার উপর হুকুম চালাচ্ছেন, আমি সব সহ্য করছি, কিন্তু ঠাট্টা আমি সহ্য করবো না, আমি বলে দিলাম। আচ্ছা, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন কেন? দেখুন, আমি কি আপনার সঙ্গে ঠাট্টা করতে পারি? আমি আপনাকে সমস্ত ঘটনা গুছিয়ে বলছি, আপনি শুনুন, এদিকে আসুন। তবে এবার বুঝলেন তো যে আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম না। কিন্তু তাই যদি হবে, তো আপনি তাকে ফেলে রেখে চলে এলেন, সে যদি পালিয়ে যায়? না বিধুবাবু, সে পালাবে না। আমি তাকে যতদূর চিনি, সে
পালাবে না এবং নিজের মুখেই সে তার দোষ স্বীকার করবে। আর এটাই এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সুবিধে। তার কারণ তার অপরাধ আপনি আদালতে চট করে প্রমাণ করতে পারবেন না। জুরিদের তো আপনি চেনেন, চট করে নট গিলটি বলতে পারলেই তারা খালাস। সে তো বুঝলাম, কিন্তু আর কিন্তু বলবেন না, অনেক সময় হয়ে গেছে। এবার চলুন, এসো আজ এসো। দ্রুত পদে ব্যোমকেশ উপরে উঠে ফণির ঘরের দরজায় টোকা মারল। ব্যোমকেশ ফণিকে বলে অপরাধী কে তা সে জানতে পেরেছে। অপরাধী সুকুমার নয়, অন্য একজন। যে অপরাধী সে প্রধানত 3টি ভুল করেছিল। প্রথম, সে গ্রের অ্যানাটমির এক জায়গায় লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছিল। দ্বিতীয়, সে বাক্স টানার সময় একটু শব্দ করে ফেলেছিল। আর তৃতীয়, সে আইন ভালো জানত না। ফণি বুঝতে পারে ব্যোমকেশ তাকেই ইঙ্গিত করছে। সে আধ ঘন্টা সময় চেয়ে নেয়। আধ ঘন্টা পর তার ঘরে পৌঁছালে দেখা যায় সে হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। আত্মহত্যার আগে অপরাধ স্বীকার করে সে ব্যোমকেশকে একটা চিঠি লিখে যায়। ব্যোমকেশ চিঠিটা বিধুবাবুকে দিয়ে বলে সুকুমারকে ছেড়ে দেওয়ার এখন আর কোনো বাধা রইল না। আমরা ওখান থেকে বিদায় নিলাম। সেখানেতে প্রেম জাগিবে মারো। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতন ছো ছো ছো। আপনি কি আজকে একাই বেরোবেন? হ্যাঁ, সেরকমই ভেবেছি। ও মানে নতুন কোনো কেস টেস এসছে আর কি? কেস? হ্যাঁ, তবে এটা একটু ওই মানে গোপনীয়। ও সুকুমারের ব্যাপার ট্যাপার সব চুকে গেছে? হ্যাঁ, ও তো ওই প্রবেটের দরখাস্ত জমা দিয়ে দিয়েছে। ও আচ্ছা, আমাদের মানে সত্যবতী সত্যবতী, হ্যাঁ, তার কি খবর? মানে তার সঙ্গে কথাবার্তা তো হয়েছে, মানে তোমাকে ধন্যবাদ দিলেন তো? না, গলায় আঁচল জড়িয়ে আমাকে একটা পেন নাম করলো। ও মানে খুবই সুন্দর মেয়ে আর কি। তুমি কিন্তু আমার থেকে বয়সে বড় আছিস। হ্যাঁ তো না, মনে করিয়ে দিলাম। আসছি। ইস, দিলে তো পিছুটাকে। আর একটা কথা, তোমার যে মক্কেল, আমার মনে হয় তিনি খুবই শৌখিন। মানে এরকম সুন্দর পাঞ্জাবি পরা ডিটেকটিভ ছাড়া তার মন ভরে না। কেমন দেখাচ্ছে? অসাধারণ। দেখো অজিত, ওই সত্য অন্বেষণ করতে গেলে অনেক মানে আট ঘাট বেঁধে নামতে হয় আর কি। ওসব তুমি বুঝবে না। দেখো ব্যোমকেশ, তুমি বহুদিন ধরেই সত্য অন্বেষণে বেরোচ্ছ, তবে এত সেজে গুজে তো এর আগে কোনোদিন বেরাওনি, সেই জন্যই আমার জিজ্ঞাসা আর কি। না মানে এরকম সত্যের অন্বেষণ আমি সম্প্রতি শুরু করেছি। সম্প্রতি? তার মানে? তার মানেটা অত্যন্ত গভীর। অত্যন্ত গভীর? সত্য সত্য সত্যবতী, বুঝতে পেরেছি তুমি এতদিন এই গভীর সত্য অন্বেষণেই বেরোচ্ছিলে। হ্যাঁ, সেই সত্যবতী। শেষে তোমারও এই দশা। আমাদের কবিকুল ঠিকই বলেছেন, হ্যাঁ, প্রেমের ফাঁদ পাতা ভুবনে যে হ্যাঁ, এই যে ফাঁদ বলছিলাম, তুমি কিন্তু আমার থেকে বয়সে বড়, আর ওই তার সম্পর্কে ভাসু। এবার থেকে ওই ঠাঁটটাই আর কি একদম বন্ধ। আর আমিও আজ থেকে তোমাকে দাদা বলে না। দাদা? আমি? না না ব্যোমকেশ, আমাকে এত ভয় কেন বলো তো? না না, শুধু তোমাকে নয়, সারা বিশ্বের লেখক সম্প্রদায়কে খুব সন্দেহের চোখে দেখি। ঠিক আছে, আজ থেকে না হয় আমি তোমার দাদাই হলাম। হুম, কটা বাজে? হ্যাঁ,
এই 4টে বাজতে যাচ্ছে। এই বাবা, শুভস্য শীঘ্রম যাও, জয়যাত্রায় বেরিয়ে পড়ো। হ্যাঁ। সত্যের প্রতি তোমার যেন অবিচলিত ভক্তি থাকে, এই আশীর্বাদ করছি। যাও। বাহ দাদা গো, হুম। একটা প্রণাম করবো? এই ব্যোমকেশের শরীর সারাবার জন্য সাঁওতাল পরগনার যে শহরে হাওয়া বদলাতে গেছিলাম, বছর না ঘুরতে ঘুরতেই যে আবার সেখানে যেতে হবে সেটা ভাবিনি। এবার কিন্তু স্বাস্থ্যের অন্বেষণে নয়, পুরন্দর পাণ্ডে যে নতুন শিকারের সন্ধান দিয়েছিলেন তারই খোঁজে ব্যোমকেশ ও আমি বার হয়েছিলাম। সেবার কিন্তু শহরের বাইরের এই ধনী বাঙালি পরিবার সম্বন্ধে কেউ কিছু বলেননি। এবারের গল্পে এই পরিবারটাকে নিয়েই বলবো। বাবা এ না, এটুকু খেয়ে না। হ্যাঁ দে মা দে। তুই আমার এত খেয়াল রাখিস না। ও হ্যাঁ মা, ওই জামাই বাবা জীবনকে দেখছি না যে বড়, সে কোথায়? ও, সে এখন বই পড়ছে। বড় ভালো ছেলে মণিলাল, বড় ভালো ছেলে, যেমন বিদ্বান তেমনি বুদ্ধিমান। ওই ও হ্যাঁ 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 হ্যাঁ, ভালো কথা। দেখো দেখিনি আমি ভুলে বসে আছি, এই ইংরেজি তন্ত্রের বইটা ওকে দিস তো মা, ওর ভালো লাগবে। হ্যাঁ বাবা, ওই গদাধর আর তুলসী দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে। কেন? সকাল থেকে রাত অবধি ওই বেদেদের তাঁবুতে গিয়ে বসে থাকে। সাপ, ব্যাঙ, মুরগি, কখন কিছু একটা বিপদ ঘটে যাবে, এই আমি তোমাকে বলে রাখলাম। পেতে 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 আবার পেতে। আচ্ছা তুই ওদের দিদি, একটু শাসন করতে পারিস না? করিস নাকি? আমার কথা শুনলে তো। আর তোমার ওই মাস্টারমশাই রমাপতি, তার দ্বারা কিচ্ছু হবে না। সে দেখছি। এক কাজ কর তো, রমাপতিকে পাঠিয়ে দিস তো। আচ্ছা, আর শোনো, তুমি খেয়ে নাও। হ্যাঁ। তো দারুণ সমস্যা হয়ে গেল, আশ্চর্য। কিছু একটা করা দরকার। সব কিছুর মূলে ওই পেতে পেতে পেতে। বাবা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি এক কাজ করো তো, তোমার দল বল নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো। আমার এলাকায় যতগুলো বেদেদের তাঁবু আছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও, আর ওদের আমার এলাকার বাইরে করে দাও। আর এক কাজ করো, দরকার পড়লে ওই মুরলীধরকে সঙ্গে নিয়ে যাবে। কাল সূর্যোদয়ের পর যেন আমি ওদের মুখ দেখতে না পাই। ঠিক আছে বাবা, এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। এই সামান্য কাজটা আমি একাই করতে পারবো, এই জন্য ভাইয়ের কোনো দরকার হবে না। আমি আসছি। আরে শোনো, দরকার পড়লে বন্দুক চালাতেও দ্বিধা করবে না। ঠিক আছে। এবার দেখবো বাছা তোমরা কোথায় যায়। ভালো হলো না, কাজটা একদম ভালো হলো না। কেন? দেখো, ওরা বড় ভয়ঙ্কর শয়তান, তোমার যে কোনো অনিষ্ট করতে পারে। অনিষ্ট করবে ওরা? আমার কি অনিষ্ট করবে? এই কোর জলে বিষ মিশিয়ে দিতে পারে, অরণ্যে আগুন লাগিয়ে দিতে পারে, আর ভয়ঙ্কর সব ক্ষতি করতে পারে। না না, এ ঠিক হচ্ছে না। নায়েব চাঁদমোহনের আশঙ্কা সত্যি হলো। মাসখানেক পরে রামকৃষ্ণ তার পরিবারকে নিয়ে জঙ্গলের মধ্যে বনভোজনে গিয়েছিলেন। সেখানে আকস্মিকভাবেই সাপের কামড়ে বড় মেয়ে হরিপ্রিয়ার মৃত্যু হলো। মেয়েটা এইভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি। এসো এসো। এবারে আমাকে বিদায় দিন না বাবা। শিখি আপনার স্নেহ আমি কখনো ভুলবো না, কিন্তু এ পরিবারে তো আমার আর কোনো স্থান নেই। কেন স্থান নেই? কে বললো স্থান নেই? দেখো, যে গেছে সে তো গেছে, তা বলে তোমাকেও হারাতে হবে? না না, তা হয় না, তা হয় না। ভগবান যদি করেন আবার সম্পর্ক তৈরি হবে। না না, তোমাকে ছাড়তে পারবো না, তোমাকে হারাতে পারবো না আমি। চাঁদমোহন, দেখতে দেখতে 2 বছর গড়িয়ে গেল, আমার বড় মেয়েটা চলে গেছে। তুলসীটাও কেমন যেন মনমরা হয়ে গেল। আসলে চোখের উপর তো দিদির মৃত্যুটা দেখেছে, শোকটা সামলে নিতে আরো সময় লাগবে। তবে মাস্টার রমাপতি বলছিল যে
এখন নাকি ওর কথা একটু একটু শোনে, অনেকটা মনোযোগীও হয়েছে। হলেই ভালো। কেমন আছো রামকিশোর? আরে এসো এসো ঈশান, এসো 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 এসো। এই দেখো, তোমার চিঠি পেয়ে আমি আর থাকতে পারলাম না। এই কবে আছি কবে নেই, তাছাড়া অনেকদিন তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, তাই চলে এলাম। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। জানো ঈশান, তুমি এলে তোমাকে দেখলে আমার মৃত দাদার কথা মনে পড়ে যায়। মনে হয় সবসময় যেন দাদা আমার পাশেই আছে। দেখো, হ্যাঁ? রামবিনোদ আমার খুব অন্তরঙ্গ বন্ধু ছিল ঠিকই, কিন্তু তুমিও তো ভায়া কম বন্ধু নও, সেই জুড়েই চলে এলাম। কলেজ থেকে রিটায়ার করার পর স্বাস্থ্য ভেঙে গেল, ডাক্তার বলল হাওয়া বদলের প্রয়োজন। হ্যাঁ। তাই না না, খুব ভালো করেছো, খুব ভালো করেছো ঈশান। আরে দেখো না, এখানে দুদিন এই মনোরম পরিবেশে থেকে দেখো, দেখবে তোমার মন প্রাণ শরীর সব একেবারে একদম চাঙ্গা হয়ে গেছে। বটে তো বটে। কি আপনি এখানে? হ্যাঁ, এসেছি। তোমার কি আপত্তি আছে নাকি? আছে, আমার কিছু কথা আছে আপনার সঙ্গে। শ্রীধর, তোমার এত বড় স্পর্ধা যে তুমি অধ্যাপককে অপমান করেছো। অধ্যাপক অপমানিত হয়ে আজই দুর্গ ছেড়ে চলে যাচ্ছিলেন। আমি অনেক কষ্টে ওনাকে রাজি করিয়েছি দুর্গে থাকতে। দুর্গেরই একটি ঘর পরিষ্কার করে ওনাকে থাকতে রাজি করিয়েছি। আর শোনো, ভবিষ্যতে কোনোদিন তুমি অধ্যাপককে অপমান করবে না বা রাত বিরেতে দুর্গে যাবে না, মনে থাকে যেন। যাও। চাঁদমোহন, তুমি অধ্যাপকের খাওয়া দাওয়ার দিকে একটু ভালো করে নজর দিও, আর বংশীধর বা মুরলীধর যাতে রাত বিরেতে না যায়, যদি যায় আমাকে জানিও। আমি একটা অধ্যাপকের সঙ্গে দেখা করে এসেছি। প্রচণ্ড শখ থেকে ব্যাপারটা ঘটেছে, বুঝলেন? জ্বরটা 2-3 দিনের মধ্যে ছেড়ে যাবে, কিন্তু ওনার হার্ট মারাত্মক জখম হয়েছে। আমার মনে হয় ওনাকে এরপর থেকে সারা জীবন হার্টের ওষুধ খেয়ে যেতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে ওই ভুল বকার ব্যাপারটা কি? ওটা আজ রাত্রিটা থাকবে, তারপর জ্বর নেমে গেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি ওই সাধু বাবার ব্যবস্থাটা করছি। না না বংশী, শোনো, মাথা গরম করে অমঙ্গল ডেকে এনো না। বেদেদের ব্যবস্থা করে কি হয়েছিল তোমার মনে নেই? রামকিশোর সুস্থ হোক, তারপর সে যা বলবে তাই হবে। কি বলছো রমাপতি? ঈশান মারা গেছে? আগে হ্যাঁ, আপনি তাড়াতাড়ি চলুন। চল। সাপের বিষে যখন মারা গেছেন আর সেটা যখন অস্বীকার করার উপায় নেই, তাহলে সন্দেহটা কিসের? সন্দেহের অনেকগুলো ছোট ছোট কারণ আছে বঙ্কেশবাবু। যেমন প্রথম কারণ ধরুন, যদি সর্পাঘাতে মৃত্যু হয়, তাহলে মাথায় আঘাত লাগলো কি করে? না দেখুন, এমনও তো হতে পারে যে সাপ কামড়াবার পরে ভয় পেয়ে উনি মাটিতে পড়ে যান, তারপরে মাথায় আঘাত লাগে এবং অজ্ঞান হয়ে যান, তারপরেই ওনার মৃত্যু ঘটে। না অজিতবাবু, দুর্গের মধ্যে সাপ আসবে কি করে? আমি তন্ন তন্ন করে দুর্গ খুঁজে দেখেছি, সেখানে সাপের চিহ্ন মাত্র নেই। আচ্ছা, আপনি আমাকে বলেছিলেন না যে 2 বছর আগে রামকিশোর বাবুর মেয়েরও সর্পাঘাতেই মৃত্যু হয়েছিল? তাকে সাপে কামড়েছিল জঙ্গলে, সেখানে সাপ আসা সম্ভব, কিন্তু দুর্গে দুর্গে কি করে সাপ আসবে? পাহাড়ের গা বেয়ে সাপের ওঠা সম্ভব নয়। তাছাড়া দুর্গে ইঁদুর বা ব্যাঙ এমন কিছুই নেই যার লোভে সিঁড়ি ভেঙে সাপ উঠবে। তাহলে? তবে যদি কেউ সাপ নিয়ে দুর্গে ছেড়ে দিয়ে থাকে তাহলে আলাদা কথা। আর কিছু? আর একটা কথা ভাবার মতন রয়েছে ব্যোমকেশবাবু।
ভেবে দেখুন অধ্যাপক মশাইয়ের মুঠির মধ্যে একটা স্বর্ণ মুদ্রা ছিল, সেটা এলো থেকে। হয়তো তার নিজের জিনিস। ওনার আর্থিক অবস্থার যা পরিচয় আমি পেয়েছি তাতে উনি মোহর নিয়ে ঘুরে বেড়াতেন, এটা অবিশ্বাস্য। এগুলোকে অবহেলা করা যায় না। তাছাড়া রামকিশোর বাবুর পরিবারও ভালো নয় ব্যোমকেশবাবু। কিরকম? বলছি, এই রামকিশোর বাবুর একটা গুপ্ত জীবন আছে। আপাত দৃষ্টিতে লোকটাকে দেখে ভালো মানুষ মনে হলেও আমার ধারণা এটা একটা পোষা বাঘের নিরীহতা মাত্র। তা নাহলে দেখুন না, যৌবন পার হতে না হতেই তিনি কেন পরিবার শুদ্ধ এই জঙ্গলের মধ্যে অজ্ঞাতবাস শুরু করলেন। এবার আসুন তার ছেলে মেয়েদের কথা। রামকিশোর বাবুর বড় ছেলে বংশীধর, সে একটা আকাট গোয়ার। সে যে পদ্ধতিতে জমিদারি চালায় দেখে মনে হয় যেন সে চেঙ্গিস খার ভাইরা ভাই। শুনেছি নাকি ওই বংশীধর জমিদারি চালাতে গিয়ে দু একটা খুন জখমও করেছে। অবশ্য হ্যাঁ, তার কোনো সাক্ষী সাবুত প্রমাণ অবশ্য পাওয়া যায়নি। আচ্ছা, ওই বংশীধরের বয়স কত? সে কি বিয়ে করেছিল? বয়স সেই আন্দাজ 30 বছর। হ্যাঁ, বিয়ে করেছিল ঠিকই, কিন্তু বিয়ের 2 মাস যেতে না যেতেই তার স্ত্রী পাহাড়ের খাদে লাফিয়ে পড়ে। নাকি কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তাও কিন্তু জানা যায়। বাবা, এ তো চমৎকার বংশ। অপঘাতে মৃত্যু লেগেই আছে। ঠিক বলেছেন অজিতবাবু। যাই হোক, এবার আসি রামকিশোর বাবুর মেজ ছেলের কথা। তার নাম মুরলীধর। সে একটি আস্ত গুণধর, বাপের আড়ালে লোচ্চামি করে বেড়ায়। অথচ দেখুন, এই বংশীধর গুণধর দুজনেই কিন্তু বাপকে প্রচন্ড ভয় পায়। কেন পায়? বাপ যদি ভালো মানুষ হতো তাহলে ভয় পেত না। তারপর 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 ওনার মেয়ে হরিপ্রিয়া, সেও অবশ্য সর্পাঘাতেই মারা গেছে। তবে তবে তার চরিত্র সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই। তবে জামাইটি বেশ ভালো। জামাই? জামাই, ওনার জামাইয়ের নাম মণিলাল। ওনার এ বাড়িতেই থাকে। ভালো, শান্তশিষ্ট, শিক্ষিত, পড়াশোনা করতে ভালোবাসে। তারপরে অবশ্য ওনার আর এক ছেলে আর মেয়ে রয়েছে। ছেলে গদাধর, সে একটু ওই ন্যালা খাপা, অথচ দুষ্টু বুদ্ধিতে ভরা। আর মেয়ে তুলসী। এই তুলসীর চরিত্রটা আমার কেমন যেন লাগে। আমি ঠিক বুঝতে পারি না। মানে সে ন্যাকা বোকাও নয়, নির্বোধও নয়, অথচ তো কেমন যেন, জানেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আপনার ধারণা যে এদেরই মধ্যে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঈশানবাবুর মৃত্যুর জন্য দায়ী। দেখুন ব্যোমকেশবাবু, এটা আমার ধারণা, কিন্তু এটাও আমি বুঝতে পারি না যে ওই বুড়ো প্রফেসরকে মেরে এদের কি লাভ। যাকে সেসব আলোচনা পরে করা যাবে। বিকেলে বরঞ্চ আমরা একবার দুর্গ দেখতে যাব। এখন চলুন, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। চলুন চলুন চলুন, অনেক বেলা হলো। চলুন চলো অজিত, চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।